আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। নূরের উপর হামলায় ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও আওয়ামী দোসর সেনাদের বিচার দাবি, চিকিৎসায় 6 সদস্যের মেডিকেল বোর্ড। 15 ফেব্রুয়ারি আগেই নির্বাচন বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রধান 3 রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা আলোচনা রোববার। ক্ষুদ্র নৃগোষ্ঠী অধিকার সচেতন হলে কোনো অপশক্তি তাদের ব্যবহার করতে পারবে না বললেন তারেক রহমান। অন্তর্ভুক্তিমূলক দেশ গড়ার অঙ্গীকার। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় নড়াইলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ, নতুন প্রজন্মকে সচেতন করে দেশ গড়ার প্রত্যয়। এবং মাশরুম চাষের সম্ভাবনা কাজে লাগিয়ে নরসিংদীর উদ্যোক্তা শাহিন মোল্লার অনন্য দৃষ্টান্ত, আধুনিক প্রযুক্তি ও বাজার ব্যবস্থাপনায় আরও সহায়তার দাবি। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের জন্য 6 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তার উপর হামলা পরিকল্পিত উল্লেখ করে এ ঘটনার ব্যর্থতা স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে গণ অধিকার পরিষদ। সেনাবাহিনীর ভেতরে ফ্যাসিবাদের দোসর রয়েছে দাবি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে দলটি। এই ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেছে বিএনপি। আরও জানাচ্ছেন শহীদুল্লাহ রাজু। শুক্রবার রাত 9:30টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিপেটা করে। আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েকজন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নূরকে দেখতে যান গণ অধিকার পরিষদ ও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সে সময় নূরের অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে জড়িতদের বিচার দাবি করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। জিএম কাদেরকে বলতে চাই, পিঠের চামড়া থাকবে না। তুমি যদি ডিজেভার ইন্ধনে আবারও রাজপথে নামো, তুমি যদি নির্বাচন করার চেষ্টা করো, জনগণ কিন্তু দাঁত ভাঙা জবাব দিবে। ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, ডিএসবি বলেন, গোয়েন্দা সংস্থা, আপনাদের খেলার দিন শেষ, এখন জনগণ খেলবে। আমাদের উপর কিন্তু সেনাবাহিনী হামলা চালিয়েছে, পুলিশ বাহিনী হামলা চালিয়েছে। যারা এই হামলায় জড়িত তাদের বিরুদ্ধে সেনাবাহিনীকে ব্যবস্থা নিতে হবে। নূরকে দেখতে গিয়ে বিএনপির নেতা মঈন খান এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি ও জাতীয় পার্টির রাজনীতি প্রসঙ্গে কথা বলেন। এখানে শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনীতিতে প্রত্যেকের মতামত প্রকাশের স্বাধীনতা থাকবে। এখানে কারোকে গায়ের জোরে তার মুখ বন্ধ করা যাবে না। নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া লাগতে পারে জানিয়ে চিকিৎসায় অবহেলা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের নেতারা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে জাতীয় পার্টি। কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে ময়মনসিংহ বিভাগীয় নেতাদের সঙ্গে মত বিনিময় শেষে দলের মহাসচিব শামীম হায়দার
পাটোয়ারি বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশকে ধন্যবাদ দিয়ে বলেন, তারা ব্যবস্থা না নিলে শুক্রবার জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দেওয়া হতো, দলের নেতাকর্মীদের পুড়িয়ে হত্যা করা হতো বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। শামীম হায়দার আরও বলেন, মব সন্ত্রাসকে সরকার কঠোর হাতে দমন করা উচিত। তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়ির সামনে কুশপুত্তলিকা দাহের নিন্দা জানান। আমরা নুরুল হক নূরের সাথে একসাথে রাজনীতি করেছি, একসাথে মিটিং করেছি। তিনি সুস্থ হয়ে আসুক, আমরা পার্টি অফিসে দোয়া করব। আরেকটি দলকে ব্যান করতে হবে। একটি দলের আদর্শ বা কর্মসূচি হতে পারে না যে অমুক দলের চেয়ারম্যানকে অ্যারেস্ট করতে হবে। পুলিশ এবং সেনাবাহিনীকে ধন্যবাদ জানাবো, কালকে তারা আমাদেরকে আগুনে পুড়িয়ে মরে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে, এজন্য তারা ধন্যবাদ প্রাপ্য। এবং তারা অনেকবার বাঁশি বাজিয়েছে, অনেকবার মাইকে বলেছে, অনেকবার অনুরোধ করেছে উঠে যাওয়ার জন্য। এরপরে হয়তোবা তারা বাধ্য হয়েছে লাঠিচার্জ করতে। রাষ্ট্র যদি আমাকে নিরাপত্তা দিতে না পারে তাহলে রাষ্ট্র থাকছে না। সরকার যদি আমাকে নিরাপত্তা দিতে না পারে তাহলে সরকার নাই। সরকার আছে, এটা সরকারকে প্রমাণ করতে হবে নিরাপত্তা প্রদান করে, মব দমন করে। রাজধানী কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সন্ধ্যায় আওয়ামী লীগের দোসর হিসেবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ এবং জিএম কাদেরের গ্রেফতারের দাবিতে মিছিল করে কার্যালয়ে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে বিক্ষুব্ধ জনতা। ভবনটির নিচতলায় আগুন ধরিয়ে দেয় এবং ভাঙচুর করে তারা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও জল কামান দিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। বর্তমানে কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির 15 তারিখের আগেই হবে। কোনো অপশক্তি বা ষড়যন্ত্র এটি প্রতিহত করতে পারবে না। তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে রোববার প্রধান 3 রাজনৈতিক দলের সাথে আলাদা আলাদাভাবে আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা। গণ অধিকার পরিষদের সভাপতির ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে সরকার। রিপোর্টে আরও জানাচ্ছেন চকর বালিতা। হঠাৎ করেই শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, দুপুরে আইনশৃঙ্খলা সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। নুরুল হক নূরের উপরে ন্যাক্কারজনক একটা অ্যাটাক হয়, এই ঘটনার উপরে একটি জুডিশিয়াল তদন্তের সিদ্ধান্ত হয়েছে। রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক সম্পর্কে জানানো হয় সংবাদ সম্মেলনে। বর্তমান পরিস্থিতি এবং ইলেকশন নিয়ে আলাপ আলোচনা হবে। আগামীকাল 3টার সময় বিএনপির সাথে মিটিং আছে, 4:30টায় জামাত এবং সন্ধ্যা 6টায় এনসিপি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আগামী নির্বাচন নিয়ে কথা বলেন প্রেস সচিব। আজকের মিটিংয়ে ইলেকশন নিয়েও কথা হয়। এটা স্ট্রংলি আমরা বলছি, ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এই কোনো শক্তি না এটা প্রতিহত করতে হবে। ইলেকশন ঠিক ফেব্রুয়ারির 15 তারিখের আগে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। কোনো ধরনের কোনো কনস্পিরেসি এটাকে থামাতে পারবে না। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য নুরুল হক নূরকে বিদেশে পাঠাবে সরকার। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী নিজেদের অধিকার বিষয়ে সচেতন হলে কোনো অপশক্তি তাদেরকে ব্যবহার করতে পারবে না। ময়মনসিংহে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী সম্মেলনে ভার্চুয়াল পরিষদে যোগ দিয়ে তিনি আরও বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে। তারেক রহমান আরও বলেছেন, একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে বিএনপি বদ্ধপরিকর। প্রিয় দর্শক, দেখুন সহকর্মী রাহুল রায় রিপোর্টটি। ময়মনসিংহের টাউন হলে ছিল জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সম্মেলন। সম্মেলনে যোগ দেন আশেপাশের জেলার প্রতিনিধিরাও। অনুষ্ঠানে দলের সিনিয়র নেতাদের সঙ্গে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়াল পরিসরে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমতল কিংবা পাহাড়ি অঞ্চল, রাজধানী কিংবা শহর, নগর, বন্দর অথবা অজপাড়াগাঁয়ের কোনো এক গহীন গ্রাম, বসতি যার যেখানেই হোক, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আপনার, আমাদের সবার অর্থাৎ রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সমান অধিকার। বাংলাদেশি নাগরিকগণ মিলেমিশে
একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ও সমাজ, একটি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর। পাহাড়ি অঞ্চলে কিংবা সমতলে বসবাসকারী প্রত্যেকটি জনগোষ্ঠী নিজের এবং নিজ দেশের স্বার্থ সম্পর্কে যদি সচেতন থাকে, তাহলে অবশ্যই কোনো অপশক্তি বিভ্রান্তি সৃষ্টির সুযোগ নিতে পারবে না বা সক্ষম হবে না। জনগণের ভোটে নির্বাচিত হলে সব অঙ্গীকার বাস্তবায়নের কথা বলেছেন তারেক রহমান। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের টার্গেট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করেছে। দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র, গোষ্ঠী নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের সক্রিয় সমর্থন এবং সহযোগিতা চায়। ক্ষমতায় গেলে ক্ষুদ্র জনগোষ্ঠীর সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে প্রক্রিয়া আরও সহজ করার কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া কিভাবে আরো সহজ করা যায় প্রক্রিয়াটিকে, সে ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা রয়েছে। রাহুল রায়, চ্যানেল আই। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ৮ বিষয়ের আলোকে ৪৮ দফার ইশতেহার ঘোষণা করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল। নিয়মিত ডাকসু নির্বাচন, ক্যাডার ভিত্তিক রাজনীতি বন্ধ, মোরাল পুলিশিং বন্ধ ও নারীদের পোশাকের স্বাধীনতা সহ বিভিন্ন প্রতিশ্রুতি উঠে আসে ইশতেহারে। নির্বাচনের প্রচারের পাশাপাশি ভোটকে কেন্দ্র করে বিতর্ক প্রতিযোগিতা সহ নানা আয়োজন চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। দেখুন লায়লা নওশিনের রিপোর্টে। ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের পর দ্বিতীয় প্যানেল হিসেবে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ইশতেহার ঘোষণা। নারী শিক্ষার্থীদের প্রতি লিঙ্গভিত্তিক যে কোনো ধরনের বৈষম্য। বিকালের মধুর ক্যান্টিনের সামনে রাজনৈতিক, একাডেমিক ও প্রশাসনিক, স্টুডেন্ট ওয়েলফেয়ার, নারী, কালচার ও স্পোর্টস, ক্যারিয়ার ও স্কিল ডেভেলপমেন্ট এবং প্রযুক্তি সহ ৮টি বিষয়ের আলোকে ইশতেহার ঘোষণা করে প্যানেলের প্রার্থীরা বলেন, নির্বাচিত না হলেও প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করতে তারা বদ্ধপরিকর। একাডেমিক ক্যালেন্ডারে নিয়মিত ডাকসু নির্বাচন নিশ্চিত করা হবে। বিশ্ববিদ্যালয় জাতীয় রাজনীতির মহড়া, অস্ত্র যঞ্জনানীন এবং ক্যাডার ভিত্তিক রাজনীতির অবসান ঘটিয়ে জীবন, কর্ম, জ্ঞান, দক্ষতা ও সেবাভিত্তিক নাগরিক তৈরি করার লক্ষ্যে শিক্ষার্থীদের প্রস্তুত করা হবে। শাড়ি, টুপি, বোরকা, হিজাব সহ পোশাক ও আঞ্চলিকতা কেন্দ্রিক মোরাল পুলিশিংয়ের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা হবে। নানা প্রতিশ্রুতিতে দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রচার চালিয়েছেন কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের প্রার্থীরা। 5 আগস্টের পরবর্তীতে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল যে ভালো কিছু হবে, সেটি হয়নি। ফুটন্ত ফুল ফুটাতে চাই এবং নতুন চারা গাছ আমি জন্মাতে চাই, যেটা বিজয় একাত্তর হলকে একটি আদর্শ হলে রূপান্তর করবে। আমার লক্ষ্য হচ্ছে একটা নারী শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়া এবং সমাজসেবা পদে গেলে আমি আরও বেশি কাজ করতে পারবো। সবাই এবার স্বতন্ত্রতা ভরসা রাখছে ম্যাক্সিমামে, এবং তাদের থেকে আমি একটা ভালো সমর্থন পাচ্ছি। জগন্নাথ হলে নির্বাচনী প্রচার চালান ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্ছ্বাসিত, জাতীয়তাবাদী ছাত্রদলকেই তারা তাদের পছন্দের তালিকায় রেখেছে। সেটা আমরা যখন ডোর টু ডোর যাচ্ছি তাদের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শনিবারও নির্বাচনী বিতর্কের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। স্বাস্থ্য খাতের বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সরকারের নিয়ন্ত্রণমুক্ত করার আহ্বান জানিয়ে বিএনপি নেতা এবং সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রুলস রেগুলেশন করাই হয় দুর্নীতি জিইয়ে রাখতে। রাজধানীতে দৈনিক বণিক বার্তা আয়োজনে আলোচনায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা বলেছেন, সরকারের উচ্চ পর্যায় থেকে বিদেশে রোগী পাঠানোর পরামর্শ রাষ্ট্রদ্রোহিতা। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্টটি দেখুন। রাজধানীতে বাংলাদেশ হেলথ কনক্লেভ, উন্নয়ন, স্বাস্থ্যসেবা, সমৃদ্ধ দেশ শীর্ষক আলোচনা। বেসরকারি বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা বলেন, দেশের 70% স্বাস্থ্যসেবা দিয়েও বেসরকারি খাত অবহেলার শিকার। প্রাইভেট কেয়ার করেন এবং নাক ছিটকাবেন না, এনজিও কখনো আমাদের রিপ্লেসমেন্ট হতে পারে না। সরকারি স্বাস্থ্য সংস্কার কমিটিতে বেসরকারি খাতের কাউকে না রাখার অভিযোগ করেন আলোচকরা। প্রাইভেট সেক্টরকে কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। এই ধরনের ইনসাল্টিং কথাবার্তা শোনার জন্য আমরা আমাদের এদের আসি নাই। উই নিড টু রিমেম্বার দ্যাট দ্য প্রাইভেট সেক্টর হ্যাজ
tremendous contribution in the health sector. অনুষ্ঠানে জামাত ইসলামের নায়েবে আমির অভিযোগ করেন, চিকিৎসকদের পেছনে ওষুধ কোম্পানির বাড়তি 20% খরচ হয়। সে সময় একজন চিকিৎসক প্রতিবাদ করলে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়। এটার জন্য নট লেস দেন 20% খরচ আপনাদের বাড়ে, অন্যদেরকে দেওয়ার জন্য, ডাক্তারদেরকে দেওয়ার জন্য। আপনাকে আমি কথা শেষ করি নাই, সাইদুর ভাই, আমি অনুরোধ করছি আপনি আসেন। স্বাস্থ্য খাতের বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব শক্তিশালী মনিটরিং ব্যবস্থা করার আহ্বান জানান বিএনপি নেতা আমির খসরু। সারা দুনিয়াতে সেলফ রেগুলেশন আছে, সরকার সবকিছু নিয়ন্ত্রণ করে না, এটা বাংলাদেশে করতেছে। আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। সরকারি পক্ষে নিয়ন্ত্রণ যেন অতিমাত্রায় না হয় সেদিকে সতর্ক থাকার কথা বলেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। আমরা এটাকে অবশ্যই নিয়ন্ত্রিত খাত হিসেবে চাইব, কিন্তু কোনোভাবেই সেটা যেন শিল্পের অথবা বেসরকারি বিনিয়োগের বিকাশের প্রতিবন্ধক না হয়। অনুষ্ঠানে জানানো হয়, অক্টোবরের মধ্যে বিশেষ বিসিএস এর মাধ্যমে নতুন আরও 2700 চিকিৎসক নিয়োগ দেয়া হবে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। জলবায়ু পরিবর্তনের অভিঘাত রোধ এবং অভিযোজন নিশ্চিতে নড়াইলে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় জেলার বিভিন্ন উপজেলা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সবুজায়ন উৎসবে সব প্রজন্মের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করে তুলতে পারলে সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব বলেছেন সুধীজন্দ্রা। প্রিয় দর্শক, ড্যানিয়েল সুজিত বোসের তথ্য ভিডিও চিত্র নিয়ে দেখুন আফরোজ হাসির রিপোর্টে। আবহমানকালের প্রকৃতি ও জীববৈচিত্র্য সমৃদ্ধ জনপদ হিসেবে সুপরিচিত চিত্রা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা জেলা নড়াইল। তবে জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ন, কাঠ পুড়িয়ে কয়লা তৈরির মতো নানা অনৈতিক কর্মকাণ্ডে বৈচিত্র্যময় পরিবেশের খ্যাতি হারাচ্ছে নড়াইল। এমন বাস্তবতায় চিত্রাপাড়ের জনপদের পরিবেশগত ঐতিহ্য ফেরাতে বাংলালিংকের সহায়তায় পার্বতী বিদ্যাপীঠ স্কুলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। এই যে গাছ আমরা লাগাচ্ছি, শুধু কি সৌন্দর্যের জন্য, শুধু কি ছায়ার জন্য, শুধু কি অক্সিজেনের জন্য, শুধু কি কার্বন ডাই অক্সাইড শুষে নিচ্ছে সেই জন্য না। যারা ছাত্রছাত্রী তারা যখন সবুজে থাকে তাদের কিন্তু অনেক মনোযোগ বাড়ে এবং তাদের কিন্তু এই যে সবুজ, সেই সবুজ তাকে কিন্তু অনেক প্রফুল্ল রাখে এই পড়াশোনার জন্য, তাকে কিন্তু একটা ভালো পরিবেশ দেয়। সুতরাং আসুন সারা বাংলাদেশটাকে আমরা সবুজে ছেয়ে ফেলি। এমন উদ্যোগে পরিবেশ সুরক্ষায় উৎসাহী হয়ে উঠছে নতুন প্রজন্ম। আমাদের জলবায়ুকে যদি আগের মতো সুন্দর পরিবেশে নিয়ে আসতে হয় তাহলে অবশ্যই আমাদের বৃক্ষ লাগাতে হবে। গাছ এমন একটি জিনিস যেটা আমাদের নিঃস্বার্থভাবে আমাদের সাহায্য করে থাকে। গাছের ফলে আমরা ছায়া, অক্সিজেন এবং অন্যান্য বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী পেয়ে থাকি। বাংলাদেশে যে 18 কোটি মানুষ আছে, প্রত্যেকে যদি একটি করে গাছ লাগাই তাহলে অনেক গাছ লাগাতে পারবো। আমাদের বেশি বেশি করে গাছ লাগানো উচিত। প্রকৃতি এবং জীবন ক্লাব সামাজিক বনায়নের জন্য তাদের যে প্রচেষ্টা, এটা যদি ভবিষ্যতে আরও কোনো আয়োজন করে, আমি আজকের আয়োজনের যে আনন্দ, এই আনন্দ আরও বহুগুণ বৃদ্ধি পাবে। প্রতি বছরই আসলে এই আয়োজনটা অব্যাহত থাকুক, যে আমাদের লক্ষ্যমাত্রা আসে সেটা যেন আমরা পূরণ করতে পারি। এই যে কোমলমতি শিশুরা আছে, এদের মাথার মধ্যে ঢুকে যাচ্ছে যে না, গাছ লাগাতে হবে। বাংলালিংক এই উদ্যোগের সাথে আছে। প্রকৃতি ও জীবন ক্লাবকে ধন্যবাদ যে আমরা একসাথে কাজ করতে পারছি। সবুজায়নে ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণের অভিযাত্রা ত্বরান্বিত হচ্ছে বলছেন বিশিষ্টজনরা। আমাদের মোট বনভূমি 25% থাকার কথা, সেটা আমাদের এখানে নাই, যার জন্য এই বৃক্ষরোপণ কর্মসূচি বারবার আসা উচিত। পৃথিবীটাকে বাসযোগ্য করে তুলতে এই যে বৃক্ষরোপণ কর্মসূচি, এটি নিঃসন্দেহে অন্যতম প্রথম সারির অবদান রাখবে এবং ভালো কাজ হিসেবে স্বীকৃত হবে। বৃক্ষ ছাড়া আমরা কোনো কিছু ভাবতে পারি না। তারাই এই গাছের যত্ন নেবে এবং তারা বুঝতে পারবে যে আমাদের আরও বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। নড়াইলে সবুজ শ্যামল পরিবেশ নিশ্চিতে শুধু বৃক্ষরোপণই নয়, বছর জুড়ে পরিবেশ বান্ধব উদ্যোগের আহ্বান সচেতন মহলের। আফরোজা হাসি, চ্যানেল আই। একসময় মাশরুমকে ব্যাঙের ছাতা বলে খাদ্য হিসেবে গণ্য করত না সাধারণ মানুষ। তবে এখন দেশে বছরে প্রায় 40,000 টন মাশরুম উৎপাদন হচ্ছে। এ খাতে যুক্ত আছেন 1 লাখেরও বেশি কৃষক।
এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে নরসিংদীর শাহিন মোল্লা গড়ে তুলেছেন এক অনন্য দৃষ্টান্ত। নিজের পাশাপাশি গ্রামে আরও অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। প্রিয় দর্শক, দেখুন শাইখ সিরাজের রিপোর্টটি। প্রবাস থেকে ফিরে গ্রামেই কর্মসংস্থানের চেষ্টায় মাশরুম চাষ শুরু করেন নরসিংদীর শাহিন মোল্লা। প্রথম দিকে বাজার সম্পর্কে কোনো ধারণাই ছিল না তার, তবে নানা সংকটের ভেতরেও হাল ছাড়েননি, নিজেকে নিয়ে গেছেন সাফল্যের দুয়ারে। এখন আমার মাশরুম যত হয় বেচার সমস্যা হয় না। থাইল্যান্ড থেকে আমার ইনুকি, শিমিজি, সীতাকে, ইরিঞ্জি এই মাশরুম দিয়ে আসে। তো এই আল্লাহর রহমতে সব মাশরুমই আমার প্রতিদিনই চলে যায়, আমার শর্ট থাকে আরও। এখন আমি ঢাকা মিরপুরে একটা অফিস নিছি, যাত্রাবাড়ি নিজস্ব কিছু আছে, তো ওদিকে আর ইন্দা আমি ৭৪% প্রজেক্ট নিছি। এটা কি আপনার কেনা যাওয়া? না, এটা পুরোটাই। শুধু নিজের নয়, এখন গ্রামের অনেকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে এখানে। আমার এই এলাকা থেকে, গ্রাম থেকে প্রায় ৬০ জনটা আমি একটা সরকারি ট্রেনিং দেওয়াইছি। সরকারি ট্রেনিং দেওয়াইয়া এগরে আমরা প্রোডাকশনে দিয়ে দিছি। আইসা সারাদিনে ৫০০ টাকা কাম করতে পারে। এরকম কয়টা করলে কত টাকা পান? এক একটা ১.৫ টাকা পিস, ২০০, ২৫০, ৩০০, যে যতটুকু করতে পারে। এখানে উৎপাদিত তাজা মাশরুম এবং মাশরুমের তৈরি নানা উপকরণ পৌঁছে যাচ্ছে সারা দেশের বাজারে। এটা হলো চা মাশরুম কি আমরা অনেক এটা আচার। এরপরে এই যে এটা হলো সোপ, মাশরুম সোপ আমাদের ৪টা। এটা হলো ম্যাজিক মশলা, তো মাশরুমের চপ। মাশরুমের চপ। সরকারি নানা উদ্যোগ মাশরুম চাষে বাড়লেও আধুনিক প্রযুক্তি এবং বাজার ব্যবস্থাপনায় আরও সহায়তা প্রয়োজন বলে দাবি এই উদ্যোক্তার। আমার প্রতি মাসে টার্গেট হলো ১ লক্ষ স্পন। হাতে এত স্পন বানাইতে খুবই কষ্ট হয়। যদি আমাদের কিছু মেশিন দিত তাইলে আমরা মাশরুমটা কিন্তু অনেক দূর সারে নিতে যেতে পারতাম। মাশরুম আমাদের পুষ্টি চাহিদার অনেকটাই মেটাতে পারে, দূর করতে পারে গ্রামীণ দারিদ্রতা, নতুন কর্মসংস্থান বাড়াতে পারে এবং উদ্যোক্তা তৈরি করতে পারে। এর জন্য প্রয়োজন মাশরুমের উন্নত কারিগরি কলাকৌশলের সম্পর্কিত প্রশিক্ষণ, ভালো জাতের বীজ, বাজার ব্যবস্থাপনা এবং সরকারি প্রচারণা। নরসিংদীর কাঠালিয়ান মাশরুম খামার থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এবার আই স্পোর্টস। বগুড়ায় 2 দিনব্যাপী দ্বিতীয় আঞ্চলিক উশু মার্শাল আর্ট ওরিয়েন্টেশন কোর্স 2025 সমাপ্ত হয়েছে। শহীদ চান্দু স্টেডিয়াম প্রাঙ্গণে বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সফলভাবেই শেষ হয়েছে আয়োজন। দুদিনের আয়োজনে 7টি স্কুল কলেজের মোট 170 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সবাইকে সার্টিফিকেট, মেডেল ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এই ছিল আই স্পোর্টসে। ফিরছি সাইদুর রহমানের কাছে। আরিফ, অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এবারে অন্যান্য খবর। মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বজলুর রহমান স্মৃতিপদক পেলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার 2 সাংবাদিক। পুরস্কার তুলে দিয়ে আমন্ত্রিত অতিথিরা বলেছেন, মুক্তিযুদ্ধের তথ্য সংরক্ষণ ও এর প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন সাংবাদিকরা। বিস্তারিত জানছেন সাদি মাহমুদ। মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্য মুক্তিযুদ্ধ জাদুঘরে বজলুর রহমান স্মৃতিপদক 2024 প্রদান অনুষ্ঠান। শুরুতেই জুরি বোর্ডের সাবেক সভাপতি অধ্যাপক ডক্টর আ মশ আরিফিন সিদ্দিক স্মরণে শোক প্রস্তাব পাঠ করা হয়। অধ্যাপক আ মশ আরিফিন সিদ্দিক মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্য প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে দৈনিক দেশ রূপান্তরের আলোকচিত্র সম্পাদক শাহাদাত পারভেজ শ্রেষ্ঠ নির্বাচিত হন। ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিবেদক হিসেবে পুরস্কার পান ৭১ টেলিভিশনের হেড অব নিউজ শফিকুল ইসলাম। পুরস্কার প্রাপ্তদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও ১ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে মুক্তিযুদ্ধ নিয়ে বেশি বেশি প্রতিবেদন করার আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি। যে আমরা উৎসাহিত করছি সাংবাদিকদেরকে যে তারা এই মুক্তিযুদ্ধের যে কাহিনী, যে বিষয় সেইটাকে তুলে ধরবেন। মুক্তিযুদ্ধের কাহিনীর শেষ নেই, কত মানুষ মারা গেছে, কতভাবে মারা গেছে তার সংখ্যা আমরা দিয়ে থাকি, কিন্তু সে যন্ত্রণা, যে ভয়ঙ্কর অভিজ্ঞতা, সেইগুলো অন্তহীন এবং সেগুলো নিয়ে লিখবারও সময় আমাদের নেই। সেজন্য মুক্তিযুদ্ধ
এবার মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতা অত্যন্ত জরুরি। এর আগে গত বছর চ্যানেল আইয়ের লাইলা নওশিন এবং 2018 সালে সোমা ইসলাম এই পুরস্কার অর্জন করেন। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ 80 ফিলিস্তিনি কর্মকর্তার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল, যোগ দিতে পারবেন না জাতিসংঘ সাধারণ পরিষদে। বিরতির পর ফিরে এলাম, আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। লক্ষ্মীপুর সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বিএনপি যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, ভিপি নুরুল হক নূরের উপর হামলা ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র। তিনি বলেন, এই ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে, স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে। লক্ষ্মীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজানের সভাপতিত্বে ও কামরুজ্জামান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম সহ স্থানীয় নেতাকর্মীরা। আজকে ডাকসুর বিপি নুরু রক্তাক্ত হতে পারে, নুরুর উপর আঘাত কারা করেছে এটা খুঁজে বের করতে হবে। এটা আরেকটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে, এই ষড়যন্ত্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে। এই ষড়যন্ত্র সামনে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা, এই নির্বাচনের বিরুদ্ধে। শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বিএনপি নেতা কথা বলছিলেন। প্রিয় দর্শক, এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ 80 জন উচ্চ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এতে আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তারা অংশ নিতে পারছেন না। মার্কিন পররাষ্ট্র দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করেছেন, ফিলিস্তিনি নেতারা শান্তি প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করেছেন। একটি কাল্পনিক ফিলিস্তিনি রাষ্ট্রের একতরফা স্বীকৃতি চাইছেন তারা। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। মার্কিন পররাষ্ট্র দফতর থেকে সিদ্ধান্তটি এমন এক সময় এসেছে যখন ফ্রান্স জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক পর্যায়ে উদ্যোগ নিচ্ছে। তবে শুরু থেকেই ফ্রান্সের এই উদ্যোগের বিরোধিতা করে আসছে ট্রাম্প প্রশাসন। এই সময় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, এটি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সদর দফতর চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড ডিএমসিবি 2024-25 অর্থবছরে বার্ষিক সাধারণ সভা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে ব্লু স্কাই অডিটোরিয়ামের সভায় সভাপতিত্ব এবং স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন আবু জাফর চৌধুরী। সভায় আরও বক্তব্য দেন ডিএমসিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাহমিদ সামি, ব্যবস্থাপনা পরিচালক শামসুন নাহার জাফর, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক আহমেদ খান আলমগীর সহ ব্যাংকটির পরিচালক ও উপদেষ্টারা। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শাখা ব্যবস্থাপক ও সদস্যরা ছিলেন। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, 33 বছর পর ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ছাত্রীদের নির্বাচন বিমুখতা অবক করেছে সংশ্লিষ্টদের। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল আই সংবাদে আরো খবর নিয়ে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। 33 বছর পর ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। 11 সেপ্টেম্বর জাকসু নির্বাচনে ছাত্র প্রতিনিধি বেছে নেবেন প্রায় 12,000 ভোটার।
এবার কেন্দ্রীয় ছাত্র সংসদের 25টি পদের বিপরীতে নির্বাচন করবেন 179 প্রার্থী। তবে হল সংসদের নির্বাচনে শিক্ষার্থীদের তেমন সাড়া মেলেনি। ছাত্রীদের নির্বাচন বিমুখতা অবাক করেছে সংশ্লিষ্টদের। কিংবদন্তি সঙ্গীত শিল্পী আব্দুল জব্বারের 8ম মৃত্যুবার্ষিকী আজ। 71-এর কণ্ঠযোদ্ধা আব্দুল জব্বারের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জানিয়ে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান। আব্দুল জব্বার আজ জীবন রয়ে গেছেন শ্রোতাদের হৃদয়ে। বিস্তারিত দেখবেন জাকি আক্তারের রিপোর্টে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ। 1971-এ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত সালাম সালাম হাজার সালাম, জয় বাংলা, বাংলার জয় সহ বহু গানের গায়ক আব্দুল জব্বার। ক্যাম্পে ঘুরে ঘুরে হারমোনিয়াম বাজিয়ে গণসঙ্গীত পরিবেশন করতেন আব্দুল জব্বার, যা মুক্তিযোদ্ধাদের প্রেরণা জুগিয়েছিল। হাসি মুখে যারা দিয়ে গেল সেই স্মৃতি নিয়ে গে যায়। সঙ্গীত শিল্পী আব্দুল জব্বারের জন্ম 1938 সালের কুষ্টিয়ায়। সঙ্গীতের তালিম গ্রহণ করেন ওস্তাদ ওসমান গনি ও ওস্তাদ লুৎফুল হকের কাছে। 1958 সাল থেকে তৎকালীন পাকিস্তান বেতারে তালিকাভুক্ত হন আব্দুল জব্বার। 62তে প্রথম চলচ্চিত্রের জন্য গান করেন। 64 সাল থেকে বিটিভির নিয়মিত গায়ক হিসেবে পরিচিতি পান তিনি। দেশ স্বাধীন হওয়ার পর বিটিভি ও চলচ্চিত্রে নিয়মিত গান গাইতে শুরু করেন গুণী এই শিল্পী। সঙ্গীতে বিশেষ অবদানের জন্য তিনি 21 পদক, স্বাধীনতা পুরস্কার সহ বহু পদকে ভূষিত হয়েছেন। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। 2017 সালে 30 অগস্ট এই কণ্ঠযোদ্ধা মারা যান। সঙ্গীতে অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে সেরা কণ্ঠের শিল্পীরা তার জনপ্রিয় গান দিয়ে সাজানো হয় চ্যানেল আইয়ের নিয়মিত গান দিয়ে শুরুর বিশেষ অনুষ্ঠান। জাকি আক্তার, চ্যানেল আই। শিল্পীর প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। প্রিয় দর্শক, আপনারা আছেন চ্যানেল আইয়ের সঙ্গে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। সরকারি তিতুমির কলেজ বিতর্ক ক্লাব আয়োজিত প্রথম জাতীয় বিতর্ক উৎসব হয়েছে। এই সংসদে বিশেষায়িত বিষয়ে পড়াশোনার শেষে সরকারি চাকরিতে ঝুঁকে পড়ার সংস্কৃতির উত্থানে অনুতপ্ত বিষয়ে সমাপনী বিতর্কে বিজয়ী হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সে সময় ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডক্টর জিয়াউদ্দিন হায়দার, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডক্টর মোসাম্মদ আসমা বেগম, ময়মনসিংহ মমিনুন্নেসা কলেজের অধ্যক্ষ ডক্টর মালিকা বিলকিস ও অনেকে। এবারে খেলার খবর। প্রিয় দর্শক, এখনকার খেলার খবরে পুরোটা জুড়েই রয়েছে ক্রিকেট। ইনজুরি ও বিরতি শেষে আবারও রুদ্র মূর্তি নিয়ে দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। নেদারল্যান্ডসের সাথে ক্যারিয়ারের তৃতীয় সেরায় স্পেল বল করে জিতেছেন ম্যান অব দি ম্যাচের পুরস্কার। উৎফুল্ল তাসকিন জানালেন, এই ছন্দ ধরে রেখেই এশিয়া কাপের মতো বড় আসরে হাজির হতে চান। বাংলাদেশ এবারে এশিয়া কাপ সাফল্য পাবে বলে আশাবাদী তিনি। প্রিয় দর্শক, সিলেট থেকে তানবীর আহমেদের রিপোর্টে জানাচ্ছেন বিস্তারিত। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচটা হেসে খেলে জিতে নিয়েছে বাংলাদেশ। ব্যাটিং প্যারাডাইসে বল হাতে নেতৃত্ব দিয়েছেন তাসকিন আহমেদ। রিদম ফিরে পেয়ে খুশি এই বোলার। আলহামদুলিল্লাহ যে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে জিততে পারছি সিরিজের ফার্স্ট ম্যাচ। কন্ডিশনটা বেশ ভালো উইকেট ছিল, ব্যাটিং ফ্রেন্ডলি কন্ডিশন প্লাস ডিউ ফ্যাক্টর ছিল, বলারদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং। আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে ভালো একটা কম টোটালে ফিনিশ করতে পারছি। স্পোর্টিং উইকেট আমার কাছে খেলে মনে হলো যে সোফার বাংলাদেশের বেস্ট ব্যাটিং ট্র্যাক এটাই। তো একটু চ্যালেঞ্জিং ছিল, বাট এনজয় করছি ওভারঅল। সম্প্রতি বাংলাদেশের খেলোয়াড়রা অনেক উন্নতি করেছে। এর ধারাবাহিকতা বজায় রাখলে এশিয়া কাপের মতো বড় মঞ্চে সাফল্য পেতে পারে বাংলাদেশ, এমনটাই মনে করছেন তাসকিন আহমেদ। সবাই মাশাআল্লাহ ভালো করছে, হার্ডওয়ার্ক করতেছে, ইমপ্রুভ করার
আর্জেন্সিটা সবার মধ্যে আছে। আর টি-20 অনেস্টলি মেইনলি ব্যাটার্স গেম। সবথেকে বড় জিনিস টিমের প্রত্যেকটা মেম্বার, ম্যানেজমেন্ট, প্লেয়ার্স সবাই সবার অনেক ব্যাক করে, কারণ বুঝতে হবে যে আমাদের টিমটা মানে এমন একটা টিম, সবাই আসলে 19-20, সো এইখানে কম্প্যাক্ট থাকাটা, সবাই সবাই সাপোর্ট করাটাই অনেক জরুরি। লাস্ট কিছু মাস ধরে কিন্তু ইমপ্রুভ হইতেছে মাশাআল্লাহ। সো এইভাবে যদি আগাইতে থাকে ভালো কিছুই হবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে তানভীর আহমেদ, চ্যানেল আই, সিলেট। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম আরও একবার। নূরের উপর হামলার ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও আওয়ামী দোসর সেনাদের বিচার দাবি চিকিৎসায় 6 সদস্যের মেডিকেল বোর্ড। 15 ফেব্রুয়ারি আগেই নির্বাচন বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রধান 3 রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার আলোচনা রোববার। ক্ষুদ্র নৃগোষ্ঠী অধিকার সচেতন হলে কোনো অপশক্তি তাদের ব্যবহার করতে পারবে না বললেন তারেক রহমান। অন্তর্ভুক্তমূলক দেশ গড়ার অঙ্গীকার। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় নড়াইলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ, নতুন প্রজন্মকে সচেতন করে সবুজ দেশ গড়ার প্রত্যয়। এবং মাশরুম চাষের সম্ভাবনা কাজে লাগিয়ে নরসিংদীর উদ্যোক্তা শাহিন মোল্লার অনন্য দৃষ্টান্ত। আধুনিক প্রযুক্তি ও বাজার ব্যবস্থাপনায় আরও সহায়তা দাবি। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আর যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। প্রিয় দর্শক, ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।